আমি আশিকিন প্রিন্স সবাইকে স্বাগত জানাচ্ছি কেপিজি স্পেশালাইজড হসপিটাল সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ মাতৃত্ব এবং সুস্থ শিশু। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। আমার বাম পাশে রয়েছেন ওজিএসবির প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার ফিরোজা বেগম। ডক্টর ফিরোজা বেগম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। তার পাশেই রয়েছেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শাফি ভূঁইয়া। ডক্টর শাফি ভূঁইয়া, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। জি, প্রথমে আমি যেতে চাই ডক্টর ফিরোজা বেগমের কাছে। আপনি তো দীর্ঘদিন নিরাপদ মাতৃত্ব নিয়ে কাজ করছেন। বাংলাদেশে এখনও 1 লাখ মানে সুস্থ শিশুর জন্মের বিপরীতে 123 থেকে 136 জন মা মারা যাচ্ছে। তো আমরা এটিকে কেন কমাতে পারছি না? এটার তো বিভিন্ন রকম কারণ আছে। আসলে যে কারণে মারা মারা যান সেটা হচ্ছে মেনলি হচ্ছে পিপিএইচ। এটা হচ্ছে নাম্বার 1 কজ। 31% মা মারা যাচ্ছে পিপিএইচে অ্যান্ড 24% মা মারা যাচ্ছে প্রিএক্লাম্পসিয়ায়। এরপরে আছে ইনফেকশন, আছে আদার ডিজিজেস আছে, সে কারণেও মায়েরা মারা যাচ্ছে। ইনফেকশনে 7% মা মারা যাচ্ছে, আপনি চিন্তা করেন। তো এখন এটা যেটা হচ্ছে যে আমরা এটা কিছু সাইন সিমটমস আছে প্রেগন্যান্সির মধ্যে, যেটা দেখলে আমরা বুঝতে পারি যে এই মেয়েটার এই অসুখটা হবে কি হবে না। তো সেটা প্রপারলি যদি আমরা এভালুয়েট না করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে মায়েরা কিন্তু হেলথ সেন্টারে যায় না। আমাদের হেলথ সেন্টার আছে, সেটা উপজেলার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল বলেন, টারশিয়ারি লেভেল বলেন, প্রাইভেট ক্লিনিকস বলেন, কিন্তু মায়েরা যাচ্ছে না সেই সেন্টারগুলোতে। যেমন আমরা যদিও গভর্নমেন্ট বলে যে 82% মায়েরা একটা ভিজিট পায়, কিন্তু ওই ভিজিটে আসলে কিছুই জিজ্ঞেস করা হয় না, শুধু আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটের জন্য ওরা যায়। প্রিন্যাটাল ভিজিটের কথা আমি বলছি। আর প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং তো আমাদের দেশে মোরাললেস নন এক্সিস্টেন্ট, যেটা সারা পৃথিবীতে ডেভেলপড কান্ট্রিতে প্রি প্রেগন্যান্সি একটা কাউন্সিলিং হয়। সরকারি হিসাবে আমাদের 41% মা 4টা ভিজিট পায়, যেটা ডব্লিউএইচওর গাইডলাইনে আমাদের মিনিমাম প্রেগন্যান্সির মধ্যে 4টা ভিজিট হওয়া দরকার। কিন্তু সেই 4টা ভিজিটের মধ্যে কোয়ালিটি ভিজিট যেটা, সেটা মাত্র পায় 21%। তো এটা গেল একটা জিনিস যে সে সেন্টারে যাচ্ছে না। 2 নম্বর, যারা বাড়িতে থাকছে তারাও কিন্তু ওই যে ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টের জন্য, ডিস্ট্যান্সের জন্য তারা যখন একটা কমপ্লিকেশনস তারা অ্যারাইজ করছে সেটা তারা যেমন রিয়ালাইজ করে না, এবং যখন রিয়ালাইজ করে তখন সেন্টারে যাওয়ার মতো তাদের সেই বাজেটটা থাকে না। কারণ 73% অফ দ্য বাজেট, হেলথ বাজেট কিন্তু আউট অফ পকেট মানি খরচ হয়, যেটা গভর্নমেন্ট বিয়ার করে না। তাহলে এটা একটা হার্ডেল। 3 নম্বর হার্ডেল যেটা, সে যখন গিয়ে পৌঁছাইল সেন্টারে তখন দেখা গেল যার কাছ থেকে উনি সেবা নেবেন উনি ওই সেন্টারে নাই। তো এই যে ডিলেজগুলো হয় সেই, এবং হেলথ কেয়ার সিকিং বিহেভিয়ার আমাদের ঠিক নাই, এইটার কারণেই কিন্তু আমাদের আসলে ম্যাটার্নাল ডেথ আমরা কমাতে পারছি না। ধন্যবাদ ডক্টর ফিরোজা বেগম। ডক্টর শফি ভূঁইয়া ম্যাডাম অনেকগুলো কারণের কথা বললেন। তো সেই ক্ষেত্রে এই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে কমিউনিটি বলেন বা ফ্যামিলির বলেন, গুরুত্ব আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমাদের আপা। সুন্দরভাবে বলেছেন যে 3D কীভাবে আমরা বুঝতে পারি, ডিসিশন মেকিং ডিলে, ট্রান্সপোর্টেশন ডিলে, ট্রিটমেন্ট, এবং যে রোগের কথা বলছেন সব কিছুই কিন্তু আমরা যদি আমরা হেলথ প্রমোটিং ওয়েতে চিন্তা করি। আপা খুব সুন্দর করে বলেছেন যে আউট অফ দ্য পকেট 73% অথবা 71% যাই হোক পকেট থেকে করতে হয় এবং মানুষ এই জন্য যেতে পারে না। এবং একটা মা এই ব্যারিয়ারগুলো পাস করে সে যেতে পারে না, যার ফলে ঘটনাটা কি হচ্ছে, যেখানে জাপানে মনে করেন 3 থেকে 10 বা 3 থেকে 7 জন, বাংলাদেশে 130 বা 136 জন মারা যাচ্ছে। এই যে হিউজ ডিফারেন্স। অ্যান্ড আমরা যদি অ্যানালাইসিস করি যে এগুলা কীভাবে সমাধান করা যায়, উই হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন। তো আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি, এগুলো ইমপ্লিমেন্ট করার সময় এখনই। সেটা কি, আমরা যদি মাকে এবং তার পরিবারকে এম্পাওয়ার করি, এবং সেই এম্পাওয়ারের কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেম যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে কিন্তু এটা সম্ভব। কেমন, আমি যদি বলি, জাপান 1971-এও আমাদের মতো গরিব দেশ ছিল, এবং তারা কিন্তু WHO ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিত, তাদের কিন্তু অনেক ম্যাটারনাল মর্টালিটি রেট ছিল, কিন্তু তারা প্রমোট করেছে মাতৃস্বাস্থ্যকে, তারা প্রায়োরিটি দিয়েছে সেন্টার ফোকাস অফ দ্য হেলথ সিস্টেম। এই যে সিস্টেমের জন্য তারা
100টা কাজ না করে একটা কাজকে প্রায়োরিটি করছে। সেটা হচ্ছে মা যখন প্রেগনেন্ট হবে তাকে এবং তার ফ্যামিলিকে একটা তথ্য দিতে হবে, যে তথ্য দিয়ে সে এম্পাওয়ার্ড হবে, সেই তথ্য দিয়ে সে 4বার 5বার যতবার ওই দেশের সরকার নির্ধারিত সেইটায় যাবে, এবং যালে কি হবে, একটা কোয়ালিটি সেবা পাবে। বিকজ এই মাটা জানে তার কখন যেতে হবে, কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, কি জানতে হবে। বিকজ যখন ইনি হাসপাতালে যাবেন বা ম্যাটারনিটি সেন্টারে যাবেন, ফাদার ক্লাস মাদার ক্লাসের ব্যবস্থা থাকবে, এবং তখন তাদেরকে একটা বই দেওয়া হয়, সেটাকে বলা হয় ম্যাটারনিটাল হ্যান্ডবুক। সেই হ্যান্ডবুকে স্টোরিটা পুরোপুরি থাকে। অর্থাৎ একটা মা যখন ফার্স্ট ট্রাইমেস্টারে যায়, সে তখন সিটি হলে যায়, অর্থাৎ আমাদের ইউনিয়ন পরিষদ বা যাই বলেন, যে সে একটা বই নেয়। আপনি কি এটা জাপানের জাপান না, এখন আমরা এটা 42টা দেশে চালু করছি, নট অনলি জাপান, এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায়, যেমন কক্সবাজার, বিভিন্ন রংপুর এবং পাঁচবিবি আমি করতেছি গত 20 বছর যাবত। তো এটা যদি থাকে, সে অর্থাৎ সে জানে তার স্টোরিটা, সে জানে তার নিডটা, এবং এইটা যদি হেলথ সিস্টেম থেকে সাপোর্ট না পায়, তাহলে তো এটা করা যাবে না। আমাদের হেলথ সিস্টেম এভাবে প্রিপেয়ার করতে হবে যে আমরা মাকে, ফ্যামিলিকে এম্পাওয়ার করব এবং তাদেরকে তথ্যটা দিব সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য। এইটা আমাদের ল্যাকিং আছে, এবং এটার ল্যাকিং আছে আরও সহজ এটাকে সমাধান করা যায় আমরা যদি ইকোনমিক সাইডটা দেখি। আমি যেহেতু হেলথ পলিসি নিয়ে আমার চিন্তাধারা আছে, আপনার ইম্প্যাক্ট নিয়ে আপনি চিন্তা করতেছেন যখন, তখন দেখতে হবে লো কস্ট হাই ইমপ্যাক্টনেস থাকতে হবে। এখন আমাদের দেশে মনে করেন, ধরুন একটা এক্সাম্পল, অ্যান্টিনেটাল কার্ড, পোস্টনেটাল কার্ড, ট্রিটমেন্ট কার্ড, টিটি, ভ্যাকসিন কার্ড, অল সোর্স অফ কার্ড, 5টা কার্ড একটা মা। চিন্তা করুন, একটা মা অশিক্ষিত বা সে স্বল্প শিক্ষিত, সে 5টা কার্ড কীভাবে সে হ্যান্ডেল করবে? কিন্তু আমরা যদি সবগুলো কার্ড একটা বইয়ের মধ্যে নিয়ে আসি, সরকারের কার্ডগুলোই, এবং হেলথ প্রমোটিং অনেক ম্যাটেরিয়াল ইউনিসেফ করেছে, অন্য অন্য অর্গানাইজেশন করেছে, নিয়ে আসি, আমরা যদি এই বইটা দেই, তখন কিন্তু মা সব কিছু জেনে যাচ্ছে, এবং যার ফলে হেলথ সিস্টেমের উপর চাপ কম হচ্ছে। এখন দেখেন একটা ম্যাটারনিটি সেন্টারে কত ভিড় থাকে, এত সময় তো ডাক্তাররা বা মিডওয়াইফরা, নার্স তো দিতে পারে না। কাজে সে অনেক কিছু জেনে তার কনসার্ন প্রশ্নটা সে করতে পারে, যার ফলে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা সে পায়, যার ফলে সে স্যাটিসফাইড হয়, এবং হেলথ সিস্টেমে যারা কাজ করে তারাও স্যাটিসফাইড হবে যে আমরা একটা মাকে, তার পরিবারকে ভালো সেবা দিতে পেরেছি। জি, ডক্টর শাফি ভূঁইয়া আপনার কাছে আবারও আসবো। ডক্টর ফিরোজা বেগম, ডক্টর শাফি ভূঁইয়া বললেন যে তথ্য সরবরাহের একটা যে ঘাটতি আছে, এটা একটা বিষয় আছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য তারা সব ফ্যাসিলিটিস রেডি রেখেছেন। আসলে কি সব ফ্যাসিলিটিস রেডি আছে কিনা? আমার মনে হয় সেটা সঠিক না। কারণ আপনি যদি টার্সিয়ারি মেডিকেল কলেজে যান, আমি একদম উপজেলা বা ডিস্ট্রিক্ট লেভেলের কথা বলছি না, আমি টার্সিয়ারি মেডিকেল কলেজেই ধরি, সেখানে আমাদের সার্ভিস কি আমরা ভালো সার্ভিস দিতে পারছি না। সেখানে কিন্তু অনেক ম্যান পাওয়ার, যেখানে যেমন ধরেন একটা মেডিকেল কলেজে কি আছে, একই লোক সে টিচিংয়েও আছে, সে ক্লিনিক্যাল সাইডেও আছে। তাতে কি হয়, আপনি টিচিংটা ঠিকমতো দিচ্ছেন না, অথবা ক্লিনিক্যাল আপনি ঠিকমতো দিচ্ছেন না, আপনি কিন্তু দুটো কাজ করছেন। কাজেই এখানে কিন্তু আমাদের একটা ব্যারিয়ার বা ডিভিশন করে ফেলতে হবে। যারা ক্লিনিক্যাল সাইডে কাজ করবে সে কিন্তু টিচিংয়ের মধ্যে যাবে না। এ গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঘাটতি, যেটা আপনি দেখেন ওখানে অনেক টাকা আমরা জানি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গভর্নমেন্ট বাজেট দেয়, কিন্তু একটা ডে টু ডে যেগুলো খরচ করতে হয়, যেমন ধরেন একটা জিনিস আজকে নষ্ট হয়ে গেছে, একটা ভ্যাকুয়াম নষ্ট হয়ে গেছে, দাম বেশি না, কিন্তু সেটা কেনার মতো বাজেট নাই, তাহলে কি হবে, ভ্যাকুয়াম ডেলিভারিটা হবে না। একটা ড্রাগস, এমার্জেন্সি ড্রাগস ধরেন ম্যাক্সাল্প নাই, তাহলে সেই বাজেটটা কোত্থেকে আসবে? আমি ঢাকা মেডিকেলে শুনি এখনও, যেখানে একটা রুগীর যদি 13টা ব্লাড লাগে বা একটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা লাগে, সেটা রুগী যেমন অ্যাফোর্ড করতে পারে না, হাসপাতালও তাকে ফ্রি দিচ্ছে না। তাহলে এই টাকাটা কোত্থেকে আসবে? হু উইল পে ফর দিস? সেই পেশেন্টটাকে আপনি কিভাবে লাইফ সেভ করতে পারবেন? আমাদের এমার্জেন্সি অবস্টেটিক যারা ম্যাটার্নাল মরবিডিটি, মারা গেল না কিন্তু মরবিডিটি নিয়ে যে রুগীগুলো বেঁচে থাকে, তাদের জন্য অবস্টেটিক আইসিইউ দরকার। কিন্তু আমাদের দেশে একমাত্র ঢাকা মেডিকেল ছাড়া অন্য কোথাও অবস্টেটিক আইসিইউ আছে বলে জানি না। এটা গেল টার্সিয়ারি লেভেলের কথা। ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে আপনি গিয়ে দেখেন, দ্যার ইজ নাথিং ইজ এক্সিস্টেন্ট। সেখানে হয়তো আপনি 7 জন OB/GYN স্পেশালিস্টকে আপনি পোস্টিং দিয়েছেন। কি করবে সেই ডাক্তার যদি তার পেয়ার না থাকে, যদি তার অ্যানেস্থেটিস্ট না থাকে, যদি তার এনসিলারি হেল্প না থাকে, সেখানে যদি 4th ক্লাস এমপ্লয়ি না থাকে, যদি ওটি বয় না থাকে, যদি নার্স না থাকে, যদি তার ইকুইপমেন্টস না থাকে, হোয়াট শি উইল ডু দেয়ার? আপনি তাকে একটা হাসপাতাল বিল্ডিং করে ছেড়ে দিলে হবে না,
সেখানে তার লজিস্টিক লাগবে, সেখানে তার ম্যান পাওয়ার লাগবে। আমি মেডিকেল কলেজে দেখছি নতুন মেডিকেল কলেজগুলো ধুলায় পড়ে আছে, সেখানে দ্যার ইজ নো ফোর্থ ক্লাস এমপ্লয়ি। ডেইলি বেসিসে লোক নেওয়া হচ্ছে, যাকে নেওয়া হচ্ছে সে আবার সাবলেট দিচ্ছে আর একজনের কাছে। দিস ইজ হ্যাপনিং ইন দিস কান্ট্রি। তাহলে আপনি কিভাবে এটাকে উত্তরণের আমি উপায় দেখি না। আমাদের উপজেলা লেভেল থেকে বা গ্রাম থেকে একটা মানুষ যখন সে বিপদে পড়ে সে যায় উপজেলা লেভেলে, যেয়ে দেখে ওখানে কোনো ডাক্তার নাই, তারপরে সে যায় কোথায়, ডিস্ট্রিক্ট হাসপাতালে। সেখানে অনেক সময় সার্ভিস থাকে, অনেক সময় থাকে না। আলটিমেটলি সে আসে কোথায়, টারশিয়ারি মেডিকেল কলেজে। এবং রাস্তার মধ্যে এবং বাড়িতে 41%, এই যে ডেথ আমরা বললাম যে আমাদের ম্যাটার্নাল ডেথ এত বেশি কেন, 41% ডেথ হচ্ছে এই যে রাস্তায় এবং বাড়িতে। তাহলে এই ডেথগুলো যদি প্রিভেন্ট আমি করতে চাই তাহলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট রেফারাল লাগবে, আমাকে রুগীকে মোটিভেট করতে হবে যে তুমি সেন্টারে যাবে। কিভাবে যাবে সেটা অনেক সময় আমরা বাধ্যও করতে পারি যে হ্যাঁ তোমাকে যেতেই হবে, না হলে তোমার গভর্নমেন্ট থেকে এই যে সাপোর্টগুলো আমরা দিচ্ছি এটা তুমি পাবে না। এই ধরনের একটা, এবং টেলিভিশন বলেন বা টক শো বলেন, উঠান বৈঠক আগে হতো, উঠান বৈঠক করে হোক মানুষকে মোটিভেট করতে হবে, তাকে এম্পাওয়ারমেন্ট যেটা উনি বললেন সেই এম্পাওয়ারমেন্ট তার ভিতরে থাকতে হবে। তাহলে উনি কে না নিজে বাঁচতে চায় বলেন? তাহলে আমরা সবাই যদি বাঁচতে চাই, মানুষ যদি বুঝতে পারে যে আমার বাঁচার ওয়ে এইটা, সে ডেফিনেটলি সেটা করবে। এবং গভর্নমেন্টের যেটা করতে হবে, আগে আমি বলবো যে টারশিয়ারি মেডিকেল কলেজের উপর আপনাকে লোড কমাতে হবে। আপনাকে ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোকে যদি ফুললি ফাংশনিং আমি করতে পারি তাহলে কিন্তু আমার রোগীর ম্যাটার্নাল ডেথ আমি হাফে নামায় ফেলবো। জি, ধন্যবাদ ডক্টর ফিরোজা বেগম। ডক্টর শাফি ভুঁইয়া ম্যাডাম অনেকগুলো লিমিটেশনসের কথা বললেন। তো বাংলাদেশের মতো একটা ওভার ক্রাউডেড কান্ট্রিতে আসলে এই লিমিটেশনের মধ্য থেকেও কিভাবে বেটার আউটপুটটা বের করা যায়, এরকম কোনো ওয়ে আউট আছে কিনা? অবশ্যই, এবং এটা আসলে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কিছু হচ্ছে যেটা আমরা এখন মুহূর্তের মধ্যে জানতে পারি, ওয়ান ফিঙ্গার টিপ। আমরা দেখি যে এই যে আপা যে সুন্দর কথাগুলো বললেন যে টারশিয়ারি সেন্টারের ক্রাউডেড কমাতে হবে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ডিসেন্ট্রালাইজ করতে হবে, এটা থেকে বড় থিওরি আর কিছু হইতে পারে না। এটা আমাদের মানতে হবে। আমাদের টেন্ডেন্সি আমরা ঢাকায় পাঠিয়ে দিব এবং ডাক্তার সাহেবরা দেখবে। এটা তো আসলে ডাক্তার সাহেবদের একার দায়িত্ব না। আমি কানাডায় থাকি, মনে করেন আমি জাপান থেকেছি, আমি থাইল্যান্ড থেকেছি, ইন্দোনেশিয়া দেখেছি। ডাক্তার সাহেবরা কিন্তু এই ডেলিভারির জন্য বেশি জড়িত থাকেন না আনটিল আদারওয়াইজ পার্টোগ্রাফ শোজ যে ডাক্তারের সিজারিয়ান সেকশন লাগবে, ইন্টারভেনশন লাগবে। সেটা আমরা কেন চিন্তা করি না যে একটা নর্মাল ডেলিভারি করার জন্য একটা ফ্যামিলিকে, একটা মাকে যে প্রিপারেডনেস করতে হবে সেই তথ্যগুলো আমরা কেন দেই না? এবং এটা ইজি এটা দেওয়া, এবং এটা পৃথিবীতে অনেক দেশে সাকসেসফুল, ইভেন আফগানিস্তান এবং ভিয়েতনাম সব দেশে করছে এবং আমরা করছি প্রমোট। এই প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা আমাদের ল্যাকিং আছে। আমরা কমিউনিটি বেসড ইন্টারভেনশন, আপা বলছেন সুন্দর করে, উঠান বৈঠক, যেটা হাসপাতালে আমরা কমিউনিটি সেন্টারে আমরা করি, যে ফাদার ক্লাস, মাদার ক্লাস, যার ফলে আমরা বলি যে ওমেন্স হেলথ ইজ ওমেন্স হ্যান্ড। তাদের স্বাস্থ্যের সম্বন্ধে তাদের জ্ঞানটা আমরা তাদেরকে দেই, তখন তারা সহজে বুঝতে পারবে আশেপাশে কী হবে, সেই সেবাটা নেবে। এখন ওই প্রিপেয়ারনেসটা না করে আমরা যদি টারশিয়ারি সেন্টারে স্পেশালাইজ সেন্টার করে ওদেরকে আনার চেষ্টা করি, আরেকটা ম্যাচ হবে। সেইটা না করে আমার মনে হয় যে একটা সিস্টেম করা উচিত যেখানে হেলথ প্রমোটিং আমাদের অ্যাসপেক্টটা থাকবে বেশি। আমরা চেষ্টা করব আমাদের ডোমিসিলারি ভিজিটগুলা, যে আমাদের যে স্টাফ আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংয়ের, তাদেরকে ইউটিলাইজ করার জন্য কমিউনিটি লেভেলে, যার ফলে তারা বাড়ি বাড়ি যাবে, উঠান বৈঠক করবে অথবা স্যাটেলাইট ক্লিনিক করবে। তারা এই শিক্ষাগুলো দিবে যে কখন কি করতে হবে, কখন কি করলে কি হবে, এবং তারা তাদেরকে বুঝাবে আপনি কখন বিশ্রাম নেবেন, কখন খাবেন, কখন হাসপাতালে যাবেন, কি কি ডেঞ্জার সাইন, এগুলো দেখতে হবে। বিকজ আমরা জানি নিরাপদ প্রসব যদি আমি করতে চাই 5টা বা 4টা পিলার আমাকে চিন্তা করতে হবে। একটা ঘরের যেরকম 4টা পিলার থাকলে সে ঘরটা দাঁড়াবে, সেরকম নিরাপদ মাতৃত্ব করতে হলে আপনাকে লাগবে কি, আপনার নিরাপদ প্রসবের জন্য ব্যবস্থা করার আগেই করতে হবে অ্যান্টিনাটাল কেয়ারের ব্যবস্থা এবং পুরোপুরি ভ্যাকসিনেশনের ব্যবস্থা এবং আপনার ডেলিভারির ব্যবস্থা, ডেলিভারিতে ফেল করলে সিজারের ব্যবস্থা। তারপর যখন বাচ্চাটা হবে, বাচ্চাটা এবং মাটাকে একটা অবজারভেশনের মধ্যে আনা, একটা চেকিংয়ের মধ্যে আনা যে তার কি রাইট অ্যান্ড কি রং, আগে আর্লি ডায়াগনোসিস, বুঝতে পারছেন, যার ফলে সে ভালো থাকবে। এবং এই 4-5টা জিনিস যদি করতে পারি আমরা, তবেই না আপনি নিরাপদ মাতৃত্ব বলতে পারবেন। একটা হাসপাতাল করে তাদেরকে নিয়ে এসে আপনি সবাইকে করবেন এত বড় জনবহুল দেশে, এটা আসলে অবাস্তব চিন্তা আমার মতে। হতে পারে কোনো মিরাকেল, বাট আমাদেরকে কমিউনিটি লেভেলে যে এই 5টা স্তম্ভকে আপনার ঠিক করতে হবে, এবং এটা কিন্তু ডুয়েবল।
এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এবং এটা কিন্তু আমি নতুন বলতেছি না, আমি 20 বছর যাবত বলতেছি এই জিনিসটা। আসুন আমরা কমিউনিটিতে যাই, লার্ন ফ্রম দেম, ওয়ার্ক উইথ দেম, অ্যান্ড দেন উই বিল্ড দ্য কমিউনিটি মুভমেন্টাম ফর হেলথ। জি ডক্টর শাফি, জি আপনার কাছে আবারও আসবো। ডক্টর ফিরোজা বেগম, আপনাদের মতো স্পেশালাইজ যারা ডক্টর রয়েছেন তারা তো লাস্ট স্টেজে ইন্টারভেনশনটা করেন, এর আগে তো মিডওয়াইফ কাজটা করে। তো বাংলাদেশে সেরকম মিডওয়াইফ তৈরি হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আমরা কেন তাদের কাজে লাগাতে পারছি না? এটা হচ্ছে নীতির সমস্যা। মিডওয়াইফস কিছু তৈরি হয়েছে আমাদের দেশে। আসলে আমি বলবো মেডিকেল যে কোনো এডুকেশনের দিকে যদি আপনি তাকান, এডুকেশন কিন্তু আগের চাইতে ডিটোরিয়েট করেছে আমার মনে হয়, কোয়ালিটি অফ এডুকেশন। তো যেটা হচ্ছে আমাদের নার্সিং এডুকেশনের কোয়ালিটি যেমন খারাপ, আমাদের মিডওয়াইফসের এডুকেশনের কোয়ালিটি খারাপ, আমার ডাক্তারদের এডুকেশনের কোয়ালিটি খারাপ। তারপরও আমরা সারা পৃথিবীতে যেমন মিডওয়াইফস দিয়ে ডেলিভারি হয়, আমরা সেই মিডওয়াইফস দিয়ে আমরা ডেলিভারি করার পক্ষে। মিডওয়াইফসরা সারা পৃথিবীতে কোনো জায়গায় লেবার রুম কিন্তু ডাক্তাররা গিয়ে বসে থাকে না, কারণ একটা মা লেবারিং মাদার 8 থেকে 12 ঘন্টা সে লেবারে থাকবে। তো কি করে একটা ডাক্তারের পক্ষে সম্ভব 8 থেকে 12 ঘন্টা একজনের পিছনে সার্ভিস দেওয়া? ইট শুড বি, লেবার রুম শুড বি অন দ্য হ্যান্ড অফ দ্য মিডওয়াইফস। এইটা যদি আমি রিয়ালাইজ করতে পারি তাহলেই কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি বাড়বে এবং আমাদের সেফ ডেলিভারি হবে। আমরা যেমন OGSBর আমরা UNFPA এর সহায়তায় আমরা মিডওয়াইফসদের ট্রেনিং দিচ্ছি, কিন্তু সেটা তো লিমিটেড নাম্বার। আমার 500 উপজেলা আছে, তাহলে একটা উপজেলায় আপনি যদি 3 জন মিডওয়াইফস দেন, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। একটা মেয়ে একা কিছু করতে পারবে না। তার মানে প্রত্যেকটা শিফটে আমাকে 2টো করে মিডওয়াইফস দিতে হবে, এবং যে নাইট করবে তাকে পরের দিন রেস্ট। তার মানে 8 জন, এবং একজনকে আপনি ধরে নেন সে অসুস্থ হতে পারে বা ছুটিতে যেতে পারে, তাহলে মিনিমাম 9টা মিডওয়াইফস দরকার আমার একটা উপজেলার জন্য। এবং সেই মেয়েগুলোর এডিকুয়েট ট্রেনিং দরকার। সে ট্রেনিংগুলো আমরা দিতে পারি, আমরা দিচ্ছি। তাদের যে গ্যাপ আছে, ল্যাকিং আছে, সেটা আমরা OGSB থেকে আমরা করছি। কিন্তু সেই ডাক্তার মিডওয়াইফসগুলোকে রিক্রুট করা এবং তাদেরকে ওই জায়গায় প্লেসমেন্ট করা, এটা তো সরকারের দায়িত্ব। সরকার যদি এটা করতে পারে, আমাদের নর্মাল ডেলিভারি যেমন বাড়বে, এবং আমাদের মায়েদের যেটা মৃত্যু সেটাও কিন্তু নিউনেটাল ডেথ, ম্যাটারনাল ডেথ দুটোই আমরা কমাতে পারবো। আর তার সাথে শুধু মিডওয়াইফ যে উপজেলা লেভেলে পোস্টিং হবে সেটা না, ডিস্ট্রিক্ট লেভেলেও লেবার রুম শুড বি আন্ডার কন্ট্রোল অফ এ মিডওয়াইফস। তাহলে এই দুটো জিনিস আমি যদি করতে পারি, দেখবেন যে আমার ম্যাটারনাল ডেথ কমে গেছে। তো আপনি উপজেলা লেভেল পর্যন্ত বলছেন, তো অনেকের তো আসলে গ্রাম পর্যায় থেকে বা ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা আসাও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো এটা কি আসলে আপনার এই ওয়ার্ড বা গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে না, কি? মিডওয়াইফসরা বাড়ি বাড়ি যায় না। যেটা বাড়ি বাড়ি যায় FWA, FWV, এরা বাড়ি বাড়িতে গিয়ে সেবাটা দেয় বা কাউন্সেলিংটা করে। কিন্তু আমরা যদি, আমার যেটা মনে হয় গভর্নমেন্ট যদি একটা অ্যাপস তৈরি করতে পারে, একটা মেয়েকে যদি আমি প্রেগন্যান্ট অবস্থায় আমি একবারও যদি সে ধরেন হেলথ সেন্টারে আসে, আমি যদি অ্যাপসের মধ্যে তাকে যদি ওই রিমাইন্ডারটা দিই, শুধু তার মোবাইলে থাকবে না, আজকাল সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করে, শুধু ওর মোবাইলে না, ওর হাজব্যান্ডের বা শাশুড়ির মোবাইলে একটা রিমাইন্ডার নোটিশ যাবে যে তোমার এখন চেক আপের সময়, তুমি এখন হেলথ সেন্টারে চলে আসো। এই লিমিট আমরা যদি মানে বারবার করে ওদেরকে এই রিমাইন্ডার দিতে থাকি, তাহলে কিন্তু সে আসবে। এবং বাড়িতে যেটা যাবে, তাদের কাউন্সেলিংয়ের কাজ হচ্ছে ওই যে FWVরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিন্তু এই কাজগুলো করে। মিডওয়াইফসরা সাধারণত ওই যে সেন্টারে লেবার রুমের ওরা কাজগুলো করে, সেখানে ওরা ANC দেয়, ওরা পোস্টন্যাটাল কেয়ার দেয়, ওরা ডেলিভারি সার্ভিসেস দেয়, এগুলো সব হচ্ছে মিডওয়াইফসদের কাজ। জি ডক্টর ফিরোজা বেগম, ধন্যবাদ আপনাকে। ডক্টর শাফি ভূঁইয়া, আপনি বারবার কমিউনিটিকে এম্পাওয়ার করার কথা বলছেন, কিন্তু বাংলাদেশের মতো দেশে এখনও কমিউনিটিতে এই প্রেগনেন্সি জিনিসটা নিয়ে স্টিগমা আছে। তারা এটা ওপেনলি কথা বলতে চান না, লুকাছাপা করতে চান যে একটা মেইলি বিষয়। তো এই জায়গা থেকে আপনি কি বলবেন, এটা কিভাবে আরো মানে করা যায়, মানে সবার জন্য উন্মুক্ত করা যায়? আমি আবারও বলছি, যেহেতু পাবলিক হেলথের একজন শিক্ষক হিসেবে আমাদের কাজটাই কিন্তু তথ্যগুলা ডিসেমিনেট করা। এবং আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু অনেক উন্নতি হচ্ছে, অনেক তাবু কিন্তু আমরা ওভারকাম করেছি। কাজে আমরা কিন্তু আগের স্টেজে নাই, আমরা একটা গ্রোয়িং স্টেজে আছি। এখন কিছু বুস্ট আপ দরকার। আমার মনে হয় সেই জিনিসটা মিসিং হচ্ছে। যেমন আপা সুন্দর বলেছে যে মিডওয়াইফরা হেলথ সেন্টারে থাকবে, যেখানে ডেলিভারি করবে অথবা সিজার করার জন্য অ্যাসিস্ট করবে বা তার নেক্সট ফলো আপের জন্য প্রিপেয়ার করবে। তারাই কিন্তু আমাদের সুন্দর FWA, FWV এই জিনিসগুলো আছে। আমি বিশেষ করে ওই কাজে ছিলাম,
বাংলাদেশে যখন ছিলাম লেট 90s-এ আমি উপজেলায় ছিলাম, আমাদের প্রত্যেক ইউনিয়নে FWV এবং FWA আছে। তারা কিন্তু বাড়ি বাড়ি যে মানুষকে প্রমোট করে, সেই স্টাফগুলোকে আমরা কাজে লাগাতে পারি থ্রু দ্য হ্যান্ডবুক এজ এ টুল। আপনি আমাকে যুদ্ধে পাঠাবেন, আমাকে যদি আপনি আর্মস না দেন তো যুদ্ধ কিন্তু হবে না, আমি কিন্তু ফেল করব। কিন্তু আপনি যদি ট্রেন এবং টুলস দেন তাহলে কিন্তু আপনি জয় হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের মিসিং। আমরা শুধু মুখে মুখে বলি, আমাদের কোনো ডকুমেন্টেশন নাই। সেই টুল যেটা আমরা US থেকে শুরু করে বিভিন্ন দেশে এবং বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে আমরা দেখেছি যে এটা ওয়ার্কস করে। মানুষ বইকে পছন্দ করে, বইয়ের ভিতরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা মানুষ ফলো করে, এবং যার ফলে এই ফ্যামিলি মা এম্পাওয়ার্ড হয়, ফ্যামিলি এম্পাওয়ার্ড হয়। সেই জন্য আমি বলবো যে এই যে মিডওয়াইফ নিয়ে শুধু আমরা চিন্তা করি যদি যে আমরা মিডওয়াইফ অ্যাসাইন করবো তাইলে হয়ে যাবে, আসলে কিন্তু আমাদের মিডওয়াইফ বাংলাদেশে পর্যাপ্ত নাই। এবং মিডওয়াইফ যদি আপনি চিন্তা করেন পুরো বাংলাদেশের 460 উপজেলায় মিডওয়াইফের কোনো পদ আছে কি? নাই। তাইলে আপনাকে পদ সৃষ্টি করতে হবে, এবং পদ সৃষ্টি করলে পরের দিনই কিন্তু দিতে পারবেন না, আপনাকে ট্রেন করতে হবে, এই জন্য সময় দিতে হবে। ট্রেন করতে হবে, ভালো কারিকুলাম বানাতে হবে, যেটা অলরেডি বাংলাদেশে চালু হয়েছে, এটাকে বুস্ট আপ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কক্সবাজারে গিয়েছি এবং কয়েকটা এনজিওর কাজ দেখেছি, বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল এনজিওর কাজ দেখেছি, তারা মিডওয়াইফ ট্রেন করতেছে। এবং আমি তাদের সাথে কথা বলেছি যে তোমাদের কি অসুবিধা। তারা তাদের অসুবিধাগুলো বলেছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের যে শিক্ষাদানের পাঠদানের পদ্ধতি এগুলো আমরা পাই না, তাই না? এবং আমরা যে গ্রামে যে পোস্টেড হবো আমাদের সে পজিশন নাই, এবং আমার ফ্যামিলিরা জানে না মিডওয়াইফের আসলে কতটুক দরকার। এই যে অ্যাওয়ারনেসগুলো এই গ্রাসরুট থেকে আসতেছে না। আমরা শুধু ঢাকায় বসে বলতেছি বা স্টুডিওতে বলে বসতেছি আমাদের মিডিয়া হলেই সমাধান হয়ে যাবে, আমাদের ঢাকায় ডেলিভারি সেন্টার করলেই সমাধান হয়ে যাবে, এটা ঠিক না। আমাদের যাইতে হবে কমিউনিটিতে, সেইখানে অনেক আপনার ইয়াং জেনারেশন আছে, তাদেরকে আমরা ট্রেন করবো অ্যাজ এ মিডওয়াইফ। আমি বলি আজ পর্যন্ত বা 2000 সাল পর্যন্ত 2020 পর্যন্ত বাংলাদেশে অ্যাকচুয়ালি যে মিডওয়াইফ আছে এটা সিউডো মিডওয়াইফ, এটা অ্যাকচুয়ালি ট্রু মিডওয়াইফ না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। সো এগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কীভাবে ট্রু মিডওয়াইফ করি। বিভিন্ন দেশে মিডওয়াইফরা বার্থ সেন্টারের তারা হলো মেইন পার্মানেন্ট স্টাফ, ডাক্তার হচ্ছে গেস্ট, অন কলে তারা আসবে, তাদের এক্সপার্টিস ওপিনিয়নটা দিবে। আপা বলেছেন ডাক্তাররা তো বসে থাকবে না, কাজে মিডওয়াইফ হবে আর নার্স হবে মেইন স্টাফ ফর দিস সেন্টার্স। ওই সিস্টেম আমরা যদি না করতে পারি তাহলে আমরা মনে হয় এই শুধু বলেই যাব, আমাদের ইম্প্যাক্ট দেখতে পারবো না। জি, ডক্টর শাফি ভাইয়া ধন্যবাদ আপনাকে। ডক্টর ফিরোজা বেগম, আমরা এখনও দেখি যে স্টিল বার্থ রেটটা বাংলাদেশে অনেক বেশি, তো এই ক্ষেত্রে মানে পলিসিগত বলেন বা করণীয়টা কি আসলে? আসলে আমরা তো সিগন্যাল কিন্তু মা মানে পেটের মধ্যে কিন্তু সিগন্যাল পাওয়া যায়। আচ্ছা, যে আমার বাচ্চা কম নড়ছে, এটা কিন্তু মা বুঝতে পারে। তার মানে বিফোর দ্য বেবি ডাইজ ইন ইউটেরো সে কিন্তু সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমরা সিগন্যালটা ধরতে পারছি না। ধরতে পারছেন বলে মা ধরতে পারছে না, মা বুঝতে পারছে না, যেটা একটা খারাপ সাইন। এবং আমার স্পেশালিস্টের কাছে যখন যাচ্ছে সে এটাও বুঝতে পারে না যে কার বাচ্চা পেটের ভিতরে মারা যায়। আমি যেমন 2004-এ বাংলাদেশে প্রথম হাই রিস্ক প্রেগনেন্সি ইন্ট্রোডিউস করেছি, তো আমি জানি যে কি হলে এই বাচ্চাটার, তাহলে আমাকে খুব কেয়ারফুলি একটা পেশেন্ট যখন আমার কাছে আসে খুব কেয়ারফুলি পেশেন্টটাকে কিন্তু তার হিস্ট্রিটা নিতে হবে, তার সমস্যাটা কোথায় সেটা আমাকে বুঝতে হবে, তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখতে হবে, এবং তার বাচ্চার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা। আমরা এখন 13 সপ্তাহের মধ্যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা ম্যাক্সিমাম অ্যাবনর্মালিটি আমরা বুঝতে পারি। আমরা 20 সপ্তাহের মধ্যে মেজরিটি অফ দ্য অ্যাবনর্মালিটি আমরা বুঝতে পারি। আমরা সে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করবে কিনা, সে ডায়াবেটিস ডেভেলপ করবে কিনা, তার বাচ্চার গ্রোথটা কীরকম হবে, তার প্রিটার্ম বার্থ হবে কিনা, এগুলো আমরা সব বুঝতে পারি। স্টিল বার্থেরও এরকম কিছু সিমটমস আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো। যেমন একটা বাচ্চার যদি মা যদি খুব হাইপারটেনসিভ হয়, তার যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকে, তাহলে কিন্তু বাচ্চার অক্সিজেনেশন কম হবে, সে স্টিল বার্থ হতে পারে। কিছু ইনফেকশনের কারণে স্টিল বার্থ হতে পারে। মেজর কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটির জন্য বাচ্চা কিন্তু স্টিল বার্থ হতে পারে। কিন্তু এগুলো আমরা যদি কেয়ারফুল না হই আমরা কিন্তু এটাকে বুঝতে পারবো না এবং মাকে কাউন্সিলিংয়ের আন্ডারে আনতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের ডাক্তারদের, এটা কিন্তু আমার দায়িত্ব, কিন্তু আমার ডাক্তারদের। এখানে কিন্তু নার্স বা মিডওয়াইফস কিন্তু ওই এক্সপার্টাইজ ওদের ডেভেলপ করে নাই যে ওরা বলতে পারবে। তার মানে আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমরা কোয়ালিটি কেয়ার যেটা বলতে আমরা মিন করি, সেই কোয়ালিটি কেয়ার যদি আমরা দিতে পারি
তাহলে কিন্তু আমরা স্টিল বার্থ প্রিভেন্ট করতে পারবো। তো আপনাকে বলছেন যে তাহলে কোয়ালিটি কেয়ারের জায়গাটা আমাদের এখানে দেশে এখনো অভাব রয়েছে। অনলি 21%। আমরা যদিও বলি যে 41% মা আমরা 4টা ভিজিট দিচ্ছি, কিন্তু কোয়ালিটি কেয়ার পাচ্ছে মাত্র 21% ওমেন। তাহলে কোথায় আছি আমি? কোয়ালিটি কেয়ার না হলে এই ম্যাটার্নাল ডেথও আমরা প্রিভেন্ট করতে পারবো না, আর্লি নিওনাটাল ডেথ বা স্টিল বার্থ বলেন, এটাও আমরা প্রিভেন্ট করতে পারবো না। তো আপনি অনেকগুলো পলিসির কথা বলছিলেন যেখানে চেঞ্জ আনা উচিত বা ইমপ্লিমেন্ট করা উচিত, তো সেই জায়গা থেকে আসলে আপনার সাজেশন কি? দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন এই সেক্টরে, আপনার সাজেশন কি গভর্নমেন্টের প্রতি? আমার গভর্নমেন্টের কাছে আমার মানে কি বলবো, সাজেশন হবে যে আপনারা আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ আমরা দিচ্ছি উপজেলা লেভেলে, সেটা অসুবিধা না, কিন্তু কিছু কিছু জিনিস উপজেলা লেভেলে আমার সেই জিনিসটা ইকুইপমেন্টটা ব্যবহারের লোক নাই বা আমার অ্যাপ্রোপ্রিয়েট টেকনিশিয়ান নাই, সেটা ওখানে দরকার নাই। যেমন আপনি যদি বলেন ডায়ালাইসিস, আপনি যদি ওখানে বলেন যে ইকোকার্ডিওগ্রাফি, ওটা করার মতো ওখানে লোকও নাই, ওটার ইন্টারপ্রিটেশন করার মতো লোক নাই, ওটার মেশিন মেনটেনেন্সেরও লোক নাই। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে যেটা আমরা ডক্টর শাফি যেটা বলছিলেন যে গ্রামে গঞ্জের থেকে আমরা মাকে উদ্বুদ্ধ করব যে তুমি বা তার ফ্যামিলিকে উদ্বুদ্ধ করতে হবে যে তোমার হেলথ সেন্টারে যেতে হবে। হেলথ সেন্টার থেকে আমরা যদি মনে করি, আমার মিডওয়াইফ যদি মনে করে সে এনসি দিচ্ছে যে এই পেশেন্টের আমরা জানি যে হাই রিস্কের একটা লিস্ট করা আছে, সেই অনুপাতে সে যদি মনে করে যে এই পেশেন্টটার কমপ্লিকেটেড প্রেগনেন্সি, সে রেফার করবে কোথায়? সে যাবে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে। কিন্তু আমরা সেটা না করে, অ্যাপ্রোপ্রিয়েট রেফারাল না করে আমরা পাঠাই দিচ্ছি টারশিয়ারি হসপিটালে। তাহলে এটা একটা বিশাল একটা গ্যাপ, ওখানে রুগীরা যেতে চায় না। তো আমাকে যেটা করতে হবে, আমার ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোকে ফুললি ফাংশনিং করতে হবে। ওখানে 100 বেড 200 বেড যেটা আছে সেটাকে আমি 500 বেডে উন্নত করতে চাই। ওইখানে আমার ডায়ালাইসিস সেন্টার থাকতে হবে, ওখানে আমার কার্ডিওলজিস্ট থাকবে, ওখানে আমার অ্যানেস্থেটিস্ট থাকবে, ওখানে আমার আইসিইউ স্পেশালিস্ট থাকবে, ওখানে আমার নিওনাটোলজিস্ট থাকবে, ওখানে এনআইসিইউ কেয়ার হবে, ওখানে ম্যাটার্নাল অবস্টেটিক আইসিইউ থাকতে হবে। তাহলে এই যে আমার জিনিসগুলো, ওখানে স্পেশালিস্ট ডক্টর থাকবে, পেয়ার থাকবে, 1জন 2জন না, 24/7 কাভারেজ দেওয়ার মতো আমার ল্যাব ফ্যাসিলিটিসও থাকতে হবে। আপনি আমাকে বললেন যে আপনি রাত বিরাতে সিজার করেন না, আমার যদি ল্যাব ফ্যাসিলিটিস না থাকে, আমার যদি রাত্রে আমি একটা ব্লাড দরকার, আমার একটা ব্লাড প্রোডাক্ট দরকার, আমি যদি না পাই, তাহলে তো আমি করতে পারবো না। তার মানে আমার সাজেশন হবে গভর্নমেন্টকে যে প্লিজ এই যে আমার ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আপনারা ফুললি ফাংশনিং করেন, আমার টারশিয়ারি লেভেল হসপিটালের উপরে চাপ কমবে, তাহলে এখানে যারা আছে তারা টিচিংয়ে ভালো মনোযোগী হবে, এখানে যারা রেফার্ড রুগী আসবে তাদেরকে ভালো কেয়ার পাবে, এবং প্রাইমারি কেয়ার লেভেল যেটা আমরা বলছি উপজেলা লেভেলে, সেখানে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, আমরা সেখানে তাকে হেলথ কাভারেজ দিয়ে তাকে যদি আমি মনে করি যে সেটা এখানে সম্ভব না, তাকে অ্যাপ্রোপ্রিয়েট রেফারালের মধ্যে আনা, এবং রেফারাল রুগীটা ঠিকমতো জায়গায় যাচ্ছে কিনা সেটাও কিন্তু ট্র্যাক করতে হবে, যে আমি কাকে রেফার করছি, উনি রুগীটা দেখলেন কিনা, বা কীভাবে রুগীটাকে সেভ হইল কিনা, সেই ট্র্যাকিং সিস্টেমও থাকতে হবে। জি, ধন্যবাদ ডক্টর ফিরোজা বেগম। ডক্টর শাফি ভূঁইয়া, নিরাপদ মাতৃত্ব বা শিশু মৃত্যু রোধে ফ্যামিলি একটা বড় গুরুত্বপূর্ণ রোল রয়েছে, তো ফ্যামিলি এখানে কি করতে পারে এবং সরকারের এখানে ইন্টারভেনশনে কীরকম হওয়া উচিত? খুব সুন্দর প্রশ্ন। আমি আপনার কাছ থেকে শুনছিলাম যে প্রাইমারি টারশিয়ারি কীভাবে রেফারাল সিস্টেমটা, যদি ওইদিকে আমি ফোকাস করে কথাটা উত্তরটা দেই। আমরা জানি যে পলিসির ক্ষেত্রে যে বটম আপ একটা ব্যাপার আছে, আবার টপ টু বটম একটা অ্যাপ্রোচ আছে। এখন আমরা যেগুলো করতেছি উপর থেকে ডাকাত থেকে বসে বলতেছি এটা করতে হবে, এটা করতে হবে, এটা করার ক্যাপাসিটি ওখানে আছে কিনা বা ওখানে নিডটা আছে কিনা, এটা কিন্তু আমরা দেখছি না। নাম্বার 1 প্রবলেম এখানে। আমাদের উচিত লিসেন ফ্রম দ্য কমিউনিটি, অর্থাৎ কমিউনিটি কারা? আমাদের বিভিন্ন ফ্যামিলি স্টেক হোল্ডার্স। তো স্টেক হোল্ডারদের নিডটা কি? তারা চায় আমি তথ্যটা জানতে চাই, তারা চায় আমি কোথায় গেলে নিরাপদ হবে, তারা চায় আমার পরবর্তী করণীয় কী হবে, এগুলো জানতে। এগুলো জানানোর জন্য যদি আপনার টারশিয়ারি হাসপাতালে লেবার রুম করেন, তাহলে কিন্তু তারা এটা জানলো না। কিন্তু আপনি লুক গুড, সাউন্ডস গুড দ্যাট আপনার হাসপাতালগুলোতে ডেলিভারি রুম 24 ঘন্টার মধ্যে রেডি করে ফেলছেন, কিন্তু এখানে আসবে কে? মা আসবে তো, সে তো ঢাকায় আসতে ভয় পাবে বা বড় ক্লিনিক যেতে ভয় পাবে, বিকজ ওখানে এয়ার কন্ডিশন আছে। কথাটা খেয়াল করেন, ওখানে বিল বেশি হবে, আমি কোত্থেকে অ্যাফোর্ড করব এবং আমি পোর হয়ে যাব। তার থেকে ভালো যাওয়ার দরকার নেই। দেখেন, আপনি করেছেন ঠিকই, কিন্তু যার জন্য করেছেন এর ফুল সজ্জা কেউ তো আসবে না, মানে সে আসার জন্য রেডি না, বিকজ তাকে প্রিপেয়ার করতে হবে, এটা হল প্রথম কাজ। সেই কাজটা আমরা কেন করি না আগে? অর্থাৎ আমরা কমিউনিটিতে যাই, তাদের কাছে শুনি
তাদের নিডটা কি আপা আগে বলেছিল, এবং ভাইস স্যার থাকার সময় আমরা অনেকবার দেখেছি উঠান বৈঠক। এবং আমরা কিন্তু জাপান থেকে এটাও শিখেছি যে আমরা ফাদার ক্লাস মাদার ক্লাস আমরা তাদের কাছে যাই, আমাদের ফিল্ড লেভেলের স্টাফদেরকে বসিয়ে না রেখে তাদেরকে কাজে লাগাই, তাদেরকে ট্রেন করি। এবং কতগুলো জিনিস আছে ওষুধের প্রয়োজন নাই। আপনি যদি থাইল্যান্ডে যান, হেলথ প্রমোটিং ম্যাটারনাল চাইল্ড হসপিটাল, এখানে কোনোদিন ওখানে ওষুধ প্রেসক্রাইব করা হয় না। ওখানে যাবে তাদের কাউন্সিলিং করা হয় যে তুমি 5 সপ্তাহে কী করবা, 10 সপ্তাহে কী করবা, 35 সপ্তাহে কী করবা, কখন ডেলিভারি করবা, এগুলো বলা হয় এবং তাদেরকে দেখানো হয় মডেল, তাই না? একটা মা যখন প্রেগনেন্ট, আপনারা আরও ভালো জানেন যে মাটা প্রেগনেন্ট থাকলে কিন্তু হেভি লিফট করতে পারে না, কিন্তু আমরা যদি হাজব্যান্ডের আইনে দেখাই হাসপাতালে, যেটা আমরা আজিপুর ম্যাটারনিটিতে করেছি, তখন ফ্যামিলি বুঝতে পারে ইম্পর্টেন্স যে মাকে এটা দিয়ে করানো যাবে না, বাচ্চাটা মারা যাবে, তাই না? সেই সামান্য হেলথ এডুকেশন আমরা যদি গ্রাম থেকে শুরু করি, তখন যদি আমরা বটম আপ চিন্তা করি, এটা সাকসেসফুল হবে। আর যদি কেউ মনে করে যে আমরা একটা কিছু করে ফেলবো এইভাবে, এটা জাস্ট প্রেসক্রিপশন, যেমন এটা করার জন্য যে ড্রাইভিং ফোর্স, এটা তো আপনার নাই। অর্থাৎ আমার কাছে মনে হয় ইফ ইউ হ্যাভ এ মার্সিডিজ বেঞ্চ, ইফ ইউ ক্যানট ড্রাইভ, এটা জাস্ট এ বক্স। জি, আপনি অনেক ফ্যাসিলিটি করছেন, এটা যদি ইউজ না হয় আগের মতো, তাহলে আসলে এটার কোনো আসল পারপাস সার্ভ হবে না। আমাদের উচিত মানুষের কল্যাণে যেটা করা দরকার সেটাই করা, এবং সেটা অতি সিম্পল। জি, ডক্টর শাফি ভুঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। ডক্টর ফিরোজা বেগম, আপনাকেও ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য, মতামতের জন্য। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। অবশ্যই নীতি নির্ধারক যারা রয়েছেন তারা এটি দেখেছেন বা দেখবেন এবং শুনবেন, তো সেই অনুযায়ী নিরাপদ মাতৃত্ব এবং শিশু মৃত্যু রোধে তারা ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। জি।